বাসা একদম ফাঁকা হয়ে গেছে। বিয়ের আমেজ শেষ হতেই সব আত্মীয় স্বজনরা চলে গেছে। যাওয়ার আগে শিলা আমাকে ওর সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি যাইনি। জব কি করে কোচিং আছে, 2 দিন মিস গেল। ইমা আপু একদিন ছিল, তাতে আমাকে রিহান পাগল করে ছেড়েছে। আমি কোনো রকম লুকিয়ে চুরিয়ে বেঁচেছি, এত ডিস্টার্ব করতে পারে। আমি ভেবেছিলাম আজকে চাচির থেকে আমাকে কঠিন কথা শুনতে হবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে আজকেও কিছু বলেনি। আমি বিস্ময়ে হতভম্ব হয়ে রেডি হচ্ছি কোচিংয়ে যাওয়ার জন্য। চুল বিনুনি করে মাথা পিন করে বেরিয়ে এলাম। চাচি সোফায় বসে আছেন। আমাকে বের হতে দেখে জিজ্ঞেস করল, কি রে, তোর কাছে টাকা আছে? লাগবো নাকি কোচিংয়ে যেতে? আমি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমার মুখটা হা হয়ে গেছে। চাচি আমাকে টাকা লাগবে কিনা জিজ্ঞেস করছে। আমি কি স্বপ্ন দেখছি? কি রে, এমন হা করে তাকিয়ে আছিস কেন? আমি দিভা ঠোঁট ভিজিয়ে দিয়ে মিনমিন করে বললাম, তুমি আমাকে টাকা দেবে? যাওয়ার জন্য লাগলে দেব না কেন? আমি শোক নিতে পারছি না, মাথা ঘুরছে আমার। চাচির থেকে এত ভালো ব্যবহার আমার সহ্য হচ্ছে না। চাচি বিরক্ত হয়ে তাকিয়ে আছে। রাগ স্পষ্ট এখন হচ্ছে। আমি তাড়াতাড়ি বললাম, না না, আমার টাকা লাগবে না, আমি যাই, দেরি হচ্ছে। বলেই বাইরের দিকে হাঁটতে লাগলাম। চাচি পেছনে থেকে বলে উঠল, ভালো করে পড়িস, পাশ করতে হবে। কিন্তু আমি দরজার কাছে এসে অবাক হয়ে পেছনে তাকিয়ে চলে এলাম বাইরে। চাচির হলোটা কি, এমন করছে কেন? আমি সারা রাস্তা চাচিকে নিয়ে ভাবতে ভাবতে কোচিংয়ে এলাম। কোচিং শেষ করে আবার সেই রিহান। এই ছেলে আমার পিছু ছাড়বে না। আমি লুকিয়ে দাঁড়িয়ে আছি, যাতে দেখতে না পায়। রিহান চারপাশে তাকিয়ে আমাকে খুঁজছে। আমি আড়ালে দাঁড়িয়ে আছি। অটো একটা আসতেই চেঁচিয়ে থামতে বললাম। তারপর দৌড়ে উঠে বসলাম। এতেই রিহান বেটা আমাকে দেখে নিয়েছে। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে নিজেও ঝড়ের গতিতে আমার পাশে এসে বসল। গায়ের সাথে লাগবে, আমি তাড়াতাড়ি সরে বসলাম। রাগী দৃষ্টিতে তাকিয়ে আছি রিহানের দিকে। রিহান আমার দিকে তাকিয়ে হাসি দিল, দাঁত বের করে। আমার রাগে ফাজিলটার মাথা ফাটাই দিতে ইচ্ছে করছে। আরে উষামি, কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম, আর তুমি এভাবে চলে যাচ্ছিলে। আমি চাপা রাগ নিয়ে বললাম, আপনি গাড়িতে এলেন কেন? আর এমন ভাবে আমার পেছনে কেন পড়েছেন? ভালোবাসি বলেছিলাম তো। আমি তো বাসি না, তাহলে কেন ডিস্টার্ব করছেন? প্লিজ আপনি নেমে যান, আর আমাকে ডিস্টার্ব করবেন না। এমন করলে আমি আর কোচিংয়ে আসব না। আমার কথা শুনে রিহান মুখটা একটু খানি করে ফেলল। আমি অটো ড্রাইভারকে গাড়ি থামাতে বললাম। মুখ কালো করে বলল, কেন ভালোবাস না? বাসি না তাই? আমি সত্যি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। বিয়ে? হম। আমি কিছু বলার আগেই গাড়ি থামল। আমি কিছু এই বিষয়ে না বলে বললাম, নামুন, আর আমাকে বিরক্ত করবেন না। যান, কিন্তু হাত দিয়ে নামতে বললাম। রিহান গোমরা মুখে নেমে গেল, আর নেমেও আমার দিকে তাকিয়ে রইল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বাসায় এসে বসতেই আয়ান দিল। রাতে পড়তে বসেছিলাম, তখন ইলা আপুর ডাক পড়ল। আমি তার রুমে যেতেই আমার হাতে রিমুভার দিয়ে হাত ছড়িয়ে বসে পড়ল। এখন আমাকে দিয়ে নেল পালিশ উঠাবে। পড়া ছিল অনেক, কিন্তু নাও করতে পারবো না। বাধ্য হয়ে বসলাম। আপু বলল, কাল নাকি তার ফ্রেন্ডরা মিলে কক্সবাজার যাবে, তাই ড্রেসের সাথে ম্যাচিং করে সব পরবে, তাই এসব করাচ্ছে আমাকে দিয়ে। আমি দীর্ঘ শ্বাস নিয়ে কাজ করতে লাগলাম। অর্ধেক হতেই আমাকে উঠিয়ে চা করতে পাঠালো। চা করছি আর বিড়বিড় করছি। চা করে উপরে এসে ইহান ভাইয়ের রুমে তাকালাম। ইস, ভাইয়া কোথায় আছে? 3 দিন হয়ে গেল বাসায় নাই। না চাইতেই মনটা খারাপ হয়ে গেল। চা নিয়ে আপুকে দিয়ে কাজ করতে লাগলাম। শেষ করে রুমে এসে একটু পরেই ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল ইলা আপু সেজে গুজে একটা ব্যাগ নিয়ে না খেয়ে চলে গেল। রেস্টুরেন্টে নাকি খাবে তাই। আমি আপুর যাওয়ার দিকে তাকায় রইলাম। কালো ড্রেস পরেছে আপু, খুব সুন্দর লাগছে তাকে দেখতে। চাচি খাবার পর আমাকে নিজের রুমে ডেকে নিল। আমি ভয়ে ভয়ে গেলাম। চাচি বিছানায় পা ছড়িয়ে বসে আছে। আমি যেতেই বলল, পা একটু টিপে দে তো, ব্যথা লাগছে। আমি নিঃশব্দে বসে পড়লাম। ইহান কোথায় গেছে? আমি বসে পা টিপে দিচ্ছি, তখন চাচি বলে উঠল কথাটা আমি শুনেই চমকে উঠলাম। মাথা তুলে তাকালাম চাচির দিকে। সে রেগে আমার দিকে তাকিয়ে আছে। আমি ঢোক গিলে হাত থামিয়ে ফেললাম। কি হলো বলো? কোথায় আমার ইহান? আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি। আমাকে কেন জিজ্ঞেস করছে?
আমি তো জানি না। আমি কি করে জানবো চাচি? চাচি বলল, জানলে বলো, আমি জানি না কিছু। আমাকে কেন জিজ্ঞেস করছো? আমি কিভাবে জানবো? চাচি রেগে কিছু বলতে যাবে, তার ফোনটা বেজে উঠল। সে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে ফোন ধরল। ফোনের দিকে তাকিয়ে চাচি হাসল, আমি তার দিকে তাকিয়ে আছি। চাচি হ্যালো আপা বলে উঠল। আপা কেমন আছো? ইমা বিয়েতে এলে না কেন? বলল, বিজি ছিলাম রে। আমি তোমাকে মিস করেছি। এখন আসো, ঘুরে যাও। আমি না, তুই আয়। আমি কিন্তু কিন্তু কি? আয় আমার কাছে থেকে যা কয়দিন। আচ্ছা ভেবে বলল, কারণ এখন ইহান নাই, ইলা ও নাই। যাওয়া যায়, কালই আয়, আমার অফ আছে কাল। আচ্ছা আসব। খুশিতে আটখানা হয়ে বলল। এই বোন সবার বড় আর ধনী, ইয়া বড় বিজনেস একা সামলাতে পারে। তার বোন, এই জন্য এই বোনকে সবচেয়ে ভালোবাসে। টাকার যে তার খুব লোভ। আমি হাঁ করে তাকিয়ে আছি। চাচিকে কি খুশি দেখাচ্ছে? এটা নতুন না, তার বড় বোন ফোন করেলে এমন খুশি হয় সে আর লাফিয়ে চলে যায়। এবারও তাই হবে। চাচি আমাকে আমার কিছু জিজ্ঞেস করল না, না পাটে পালো। উঠে নিজের আলমারি খুলে কাপড় বের করছে। নিয়ে যাবার জন্য। না একটা পড়ে যাবে, আর 10টা নিয়ে আসবে। আমি তাড়াতাড়ি বেরিয়ে এলাম। আর বকাবকি করতে পারবে না। কয়েকদিন চাচি বাসায় আসবে না। পরদিনের যাওয়া আজকে বিকেলেই চলে গেল। চাচা অফিসে আছে, তাকে বলেও গেল না আমাকে। ডেকে বলতে বলল। আমি আচ্ছা বলে দিলাম। এখন পুরো ফাঁকা বাসায়, আমি আর লতা। চাচা আসবে সন্ধ্যার পরেই। তাই হলো, সাথে 7টায় চলে এলো। তাকে খেতে দিয়ে বললাম, চাচি চলে গেছে বোনের বাড়ি। শুনেই চাচা কয়েকটা বকা দিল। চাচিকে বাসা এমনিতেই খালি, তার উপর তার ও যেতে হবে কেন? খাওয়া শেষ করে নিজের রুমে গেল। চাচার রুমে আমি জব ভর্তি পানি দিয়ে এলাম। চাচা আর উঠবে না জানি। আমি আর লতা সোফায় বসে টিভি দেখছি। কেউ নাই, তাই বকার ও কেউ নাই। হিন্দি ছবি দেখছি, কথা বুঝি না, তাও দেখছি, ভালো লাগে তাই। দুজনে হেসে কুটি কুটি হচ্ছি। খুব হাসির ছবি এটা, কথা না বুঝলেও কান কারখানা দেখেই হাসছি। আচার আমার খুব পছন্দ। আজ ফ্রিজ খুলে একটু আচার এনে আমি আর লতা খেলাম। আমার খুব ঘুম পাচ্ছে বে। লতার কথায় আমিও হামি দিয়ে বললাম, আমারও আর শীতও লাগছে। বাইরে বৃষ্টির ভাব করছে, চল শুয়ে পড়ি। হ্যাঁ আমি গেলাম। লতা ঘুম ঘুম চোখে চলে গেল। আমি টিভি অফ করে দিলাম। 10টার দিকে টিভি অফ করে দুজনের রুমে গিয়ে শুয়ে পড়লাম। বিছানায় শুয়ে পড়েছি, বাইরে বাতাস হচ্ছে। আমি আবার উঠে জানালা খুললাম। বাতাসে আমার চুল এলোমেলো করে দিল। খোপা খুলে গেল। আমি চুলে হাত দিয়ে ধরার চেষ্টা করছি, আর বাইরে তাকিয়ে আছি। ওরি ওরি বৃষ্টি পড়তে লাগলো। আমি তাকিয়ে আছি, তখন কেউ গাড়ি নিয়ে ভেতরে এলো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। এটা তো ভাইয়ার গাড়ি। আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি। তাহলে কি ভাইয়া এলো? আমি উৎসুক হয়ে তাকিয়ে আছি। গাড়ি থেকে কেউ বেরুলো। দেখার আগেই সব অন্ধকার হয়ে গেল। কারেন্ট চলে গেছে। অন্ধকার দেখলাম লোকটা দৌড়ে ভেতরে আসছে। আমি অন্ধকারে দাঁড়িয়ে তাকিয়ে আছি। লোকটাকে চিন্তা করছি। যাই হোক, কলিং বেলও তো বাজাবে। আমি আবছা আলোতে ভেতরে এলাম। কলিং বেল বাজানোর আশায় আছি, কিন্তু বাজছে না। অনেকক্ষণ চলে গোলা আমি দাঁড়িয়ে আছি। এবার আমি হালকা অহেলাতে বেরিয়ে এলাম রুম থেকে। ড্রয়িং রুমে ডিম লাইট জ্বলছে। এটা কারেন্ট না নাকলেও জাল। আমি সেই আলোতে চারপাশে দেখছি, কাউকে দেখতে পাচ্ছি না। আবার কলিং বেলও বাজল না। তাহলে বাইরে কে? এটা চোর নয়তো? না, চোর পাড়ি দিয়ে আসে নাকি? আমার মাথা গেছে কি সব ভাবছি। আমি পা টিপে টিপে দরজার কাছে গেলাম। না, ভেতরে বন্ধ। তাহলে কি কেউ আসেনি? তাহলে বাইরে কে ছিল? ঘুরতে গিয়ে লক্ষ্য করলাম আমার পা ভেজা অনুভব করছি। পায়ের নিচে পানি এলো কি করে? এক পা উঁচু করে হাত দিয়ে দেখি পানি। বাইরে বৃষ্টি, তার মানে কেউ ঘুরে এসেছে। কিন্তু আমরা কেউ দরজা খুলি নাই। তাহলে আর কারো কাছে কি এক্সট্রা চাবি আছে? চাবি গো বকথু ইলা, ইনা, চাচা আর ভাইয়ার কাছে আছে। তাহলে এটাই ভাইয়াই। আমি সিউর। একবার রুম থেকে উকি দিয়ে আসবো নাকি? যেই ভাবা সেই কাজ। আমি সিঁড়ি দিকে গেলাম। ভাইয়া রুমে যাব তাই। আমার বুকের ভেতরে টিপটিপ করছে। যদি ভাইয়া না হয় এটা ভেবে ভয় করছে। চোরও তো হতে পারে।
বাসা খালি দেখে আবার চোর আসেনি তো। আকাশ পাতাল ভেবে ভয়ে জড়সড় হয়ে ভাইয়ার রুমের কাছে এলাম। ঘিরে হালকা আলো দেখা যাচ্ছে, আমি আড়ালে লুকিয়ে উকি দিলাম। রুমে চার্জার লাইট জ্বালানো, আর সেই আলোতে ইহান ভাইয়ের উদাম শরীর দেখা যাচ্ছে। ভেজা পার্টি খুলে সোফায় ছিটকে দিল গা ভেজা তার। হাত দিয়ে চুলের পানি ঝরেছে। ভাইয়ার সাইট আমি দেখছি। ভাইয়াকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এই রকম উন্মুক্ত পরীর এ ভাইয়াকে দেখে আমার সারা শরীর কেঁপে ওঠে। আমি চোখ সরিয়ে ভাবছি ভাইয়া 3 দিন পর কোথা থেকে এলো, আর এত দিন কোথায় ছিল। তখন ভাইয়ার কণ্ঠে আমার নাম শুনে আমার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। দাইয়া অন্যদিকে তাকিয়ে থেকেই বলালা, উষা আমার জন্য খাবার নিয়ে আয় তো। কথাটা শুনে আমার চোখ কপালে ওয়াইঠা গেল। আমাকে দেখল কিভাবে? আমি হকচকিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। বড় বড় চোখ করে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। এদিকে না ফিরে বুঝল কিভাবে আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি। তখন ভাইয়া আবার বলে উঠল, সারাদিন কিছু খাইনি, প্রচণ্ড মাত্রা খিদে পেয়েছে। দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে খাবার নিয়ে আয়। এই লাইট নিয়ে যা বলেই বিছানায় লাইট রেখে বাথরুমে ঢুকে গেল। আমি কোনো রমকে দরজা খুলে ভেতরে এলাম। ধরা খেতেই হলো। সারাদিন না খেয়ে কেন ছিল? এসেই খাবার চাইছে ভাইয়া। আমি চোখ বড় করে ভাবতে ভাবতে লাইট নিয়ে নিচে এলাম। আজকে ইলিশ মাছ রান্না হয়েছিল, যেটা ভাইয়ার ফেভারিট। চাচি চলে যাওয়ার বেড়ে গেছেন মাছের টুকরো, মাছের তরকারি, ভাজি, ভাত বেড়ে পেটে নিলাম। কোথায় ছিল যে না খেয়ে থাকতে হলো? আমি রুমে এসে দেখি এখনো বাথরুম থেকে বের হয়নি। খাবার এনে টেবিলে রাখলাম, সোফায় বসে খেতে পারবে। পানির বোতল হাতে নিয়ে আবার বেরিয়ে এলাম। বোতল ভর্তি করে পানি এনে খাবারের পাশে রাখলাম। তখন ভাইয়া বেরিয়ে এলো। আমি তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভাইয়া গেঞ্জি আর ট্রাউজার পরে এসেছে। তাকে খালি গায়ে দেখলেই আমার বুকের ভেতর ধুকপুক বেড়ে যায়। বাইরে এসে আমার দিকে তাকালো তার সেই ভয়ঙ্কর চাহনি দিয়ে, যা থেকেই আমার বুকের ভেতরে তোলপাড় শুরু হয়ে গেল। আমি তোতলাতে তোতলাতে বললাম, বাবার দিয়েছি, আমি যাই। তাড়াতাড়ি বাইরে চলে আসার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। এখানে থাকা যাবে না, কেমন জানি লাগছে। ভাইয়া ফট করেই আমার হাত বার করে আটকে ফেলল। আমি চমকে দাঁড়িয়ে পড়লাম। বুকের ভেতর ধুকপুক বেড়েই চলেছে। তার উপর ভাইয়া স্পর্শ আমার সারা শরীর কেঁপে উঠল। আমি চোখ বন্ধ করে কিছু বলতে যাব, ভাইয়া তার আগেই একটা কাণ্ড ঘটিয়ে ফেলল। আমাকে টেনে নিজের কাছে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। আমি হতভম্ব হয়ে গেলাম। ভাইয়া শরীর ঠান্ডা গোসল করেছে যে তার ঠান্ডা শরীরের স্পর্শে আমি দবদত্ত করে কাঁপছি। ডাইয়ার মাথা থেকে চুলের পানি আমার ঘাড়ে পড়ছে। আমি চোখ বন্ধ করে আছি। দম বন্ধ হয়ে আসছে। এত জোরে কেউ চেপে ধরে হাড় গুঁড়ো করে ফেলবে নাকি? আমি ছাড়ানোর চেষ্টা করে পারছি না। ভাইয়ার শক্তির কাছে আমার শক্তি কিছু না, আমি জানি, আর তো ছুটিতে পারছি না। আমার নড়াচড়া ধপ করেই থেমে গেল ভাইয়ার কথা শুনে। ভাইয়া বলছে, তোর মায় আমাকে কঠিনভাবে আটকে ফেলছিল উষা। এই মায়া থেকে আমি কিছুতেই বের হতে পারছি না। তোর এই মায়া কাটানোর জন্য বাসা ছেড়ে চলে গেছিলাম। ভেবেছিলাম তোর থেকে দূরে থাকলে, তোকে না দেখলে হয়তো আমি তোর এই বিচ্ছিরি মায়া থেকে বের হতে পারব। কিন্তু না, কিছু হলো না। সব উল্টা হলো। আমি আড়ালে তোর দূরে গিয়ে আরও তোর মাঝে আটকা পড়ে গেলাম। প্রতিটা মুহূর্তে আমি তোকে মিস করেছি, খুব মিস করেছি। বুকের ভেতর তোর জন্য কষ্ট অনুভব করেছি, আর তাতে আমি বুঝে গেছি আমি আলাদা হতে পারব না।